সকালবেলা আর আমি ঘুমিয়ে আছি, কিন্তু আম্মুর জন্য আর সহ্য হলো না। আমার ঘুমটা ঠিক নষ্ট করে দিয়ে বলে ওঠে, রাকিব বাবা ওঠ, আর কত ঘুমাবি? এভাবে পড়ে পড়ে ঘুমোলে কুড়ে হয়ে যাবি। যা, তোর একটু চাচার বাসায় গিয়ে এই খাবারগুলো দিয়ে আয়। আম্মু একটু ঘুমাতে দাও, আমার যে ভালো লাগছে না, একটু ঘুমাই। আম্মুর এমন তাগাদায় চোখ কচলে উঠে বসলাম। ঘুমে মাথা ধরেছে, কিন্তু কিছু বলার উপায়ও নেই। আম্মু বললে তো বললেই, চাচার বাসা মানে পাশের গলিতেই তো, কিন্তু সেই সকালবেলা কাঁধে খাবারের হাড়ি নিয়ে যাওয়া, মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। গড়গড় করে আচ্ছা যাচ্ছি, কিন্তু আম্মু অন্তত একটা চা খাওয়ার পর গেলে হতো না? না বাবা, চাচার বাসায় আজ একটু খাবার পাঠাতে বলেছে চাচিমা, না হলে তোর সিনিয়র চাচাতো বোন নাকি রেখে যাবে। ভেতরে ভেতরে চমকে উঠলাম। ও মা, চাচাতো বোন নুসরাত আপা? উনি তো এমনিতেই আমাদের উপর বেশ একটা অ্যাটিটিউড নিয়ে চলে, এখন আবার ওনার রাগের ভয়ে আমাকে বলির পাঠা বানানো হচ্ছে। হাড়ি কাঁধে নিয়ে রওনা হলাম। চাচার বাড়ির গেটটা ঠেলতেই দেখি নুসরাত আপা বারান্দায় দাঁড়িয়ে। এই যে রাকিব, ঘুম থেকে উঠে এলি নাকি? এমন মুখ করে আছিস কেন? বুঝলাম আজ আর রেহাই নেই। না আপা, সকাল সকাল তো ঘুমটা কেমন জানি ছুটে গেল। বিয়ে করলে বুঝি ঘুম কাকে বলে? তখন এমন করে কারো বাড়ি যেতে হবে না। আর এখন যা, হাঁড়িটা চাচিমাকে দিয়ে আয়। আমি হাড়িটা দিয়ে ফিরলাম, হঠাৎ পেছন থেকে নুসরাত আপা ডাক দিল। এই শোন রাকিব, বিকেলে হাঁটতে বেরোবো, তুই রেডি থাকিস। আমি থমকে দাঁড়ালাম। এতদিনে সিনিয়র ভাবটা হঠাৎ আজ কেন যেন একদম বদলে গেল মনে হলো। কারণ এর আগে কখনো এভাবে নুসরাত আপু আমাকে বলেনি। কারণ সব সময় আমাকে বকাঝকা করতো, আর এমন একটা ভাব নিয়ে চলতো যে আমি তার চাচাতো ভাই, আর তার কাছে কোনো আমার দামই নেই। আজ এমন কি এমন হলো? আন্দার মে কুছ কালা হে, কাহিনীটা বুঝতেছি না যে হয়েছেটা কি। এমন রূপ পরিবর্তনের আসল কাহিনী তো আমি খুঁজে পাচ্ছি না। তখনই হঠাৎ করে আমার সামনে আসে নুসরাত আপু, এসে বলে ওঠে, কি রে, তুই কি ভেবেছিস? তুই কি আমার সাথে যাবি নাকি যাবি না? হ্যাঁ সমস্যা নেই, ঈদের ছুটি আছে, ক্যাম্পাসও বন্ধ আছে, যেতে পারি, সমস্যা নেই। শুধু কথাটা বলেছি মাত্র, অ্যাকশন শুরু হয়ে গেছে। শার্টের কলা ধরে রাগী গলায় বলে ওঠে, বাহ, তাহলে যে কোনো একটা মেয়ে বললেই তুই চলে যাবি এভাবে? আচমকা এমন কথার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভয়ে ভয়ে নুসরাত আপুকে বললাম, সরি আপু, আসলে আমি তোমার সাথে যেতে বলি নাই, আমার মন বলেছে। ঠাস একটা থাপ্পড় দিয়ে বলল, তাহলে তুই কার সাথে যাবি বলে রাজি হয়ে গেছিলি? অন্য কোনো মেয়ের সাথে? আমার যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে, যে কি বলবো আর কি বলতেছি সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। তখন আবার আমতা আমতা করে বললাম, তুমি কি বলছো? কিছুই তো বুঝতেছি না আমি। আমার সাথে তুই নাটক করিস তাই না? আমি বুঝি না কিছু। সাদিয়া মেয়েটাকে যার সাথে তুই কথা বলিস? আমি যেন আসমান থেকে পড়লাম। সাদিয়া কে? সে কোথা থেকে আসলো আপু? আগে আমার আপু বলার ডাক বন্ধ কর। আমি তোর আপু না। তাহলে কি? যা ইচ্ছে, কিন্তু আপু না। নুসরাত আপুর কথা যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এর আগে কখনো আমাকে পাত্তা দিত না, হঠাৎ করে হয়েছেটা কি যার জন্য আমার সাথে এমন ব্যবহার করছে? আর সাদিয়াকে আপু কার কথা বলছে? তখন আবার বলে ওঠে, আমাকে কি তাহলে রুদ্র মিথ্যে কথা বলেছে? উড়িশালা রুদ্র, তোর খবর আছে? তুই আমার ক্লাসের কাছে এসব বলেছিস? কিরে, চুপ করে ভাবে হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছিস কেন? আরেকটা দিব নাকি? তুমি আমার ফোন দেখো, আমি কারোর সাথে কথা বলেছি নাকি? নুসরাত কথাটা শুনে আমার ফোন চেক করে দেখে কারোর সাথে কথা বলার প্রমাণ নেই। তখন বলে, সত্যি করে বলছিস তো? তুই কথা বলিস না তো? সত্যি বলছি, কারোর সাথে কথা বলি না আমি। ঠিক আছে, বিকেলে চলে আসিস। আপুর চলে যাওয়ায় যেন আমি হাঁপ ছেড়ে এসেছি। আপুদের জন্য রান্না করে নিয়ে আসতে, আর আম্মু ঈদের জন্য হাঁড়িতে কি জানি বানিয়েছে তা দিতে। আজ আমার নিজের কোরবানি হয়ে যেত। দদ্দশালা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি তিলে তিলে মারবো হরামি। ও, আপনাদেরকে তো এখন আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি রাকিব, মা বাবার একমাত্র সন্তান। আমার আগে পরে আর কেউ নেই। বাবার ছোটখাটো একটা ব্যবসা আছে, ওটা দিয়ে আমাদের দিব্যি চলে যায়। আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে। এত সময় ধরে যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার চাচাতো বোন। হ্যাঁ, আপন চাচাতো বোন, কিন্তু ওরা মস্ত বড় লোক। আমার চাচা এই শহরে ধনীদের মধ্যে একজন, কিন্তু আমার বাবা কারো উপরে বোঝা রাখতে চায় না বা কারো ঋণ থাকতে চায় না। তাই আমার বাবা যতটুকু সম্ভব
নিজের উপার্জন দিয়ে নিজের কষ্টধারা যা পেরেছে নিজের কষ্ট দিয়ে এই ছোট্ট একটা ব্যবসা নিজে দাঁড় করিয়েছে। আমার চাচা অনেকবারই ব্যবসার জন্য টাকা দিতে চেয়েছিল, কিন্তু আব্বু একবারও নেয়নি। নুসরাত আপু বাবা মায়ের একমাত্র সন্তান। ওনার আর কোনো ভাই বোন নেই। উনি আমার থেকে 3 বছরের সিনিয়র, কিন্তু সিনিয়র হলেও ওনার একটা ভাব আছে। কারণ একটাই, আমাদের এই মহল্লার সব থেকে সুন্দরী মেয়ে, এবং কি উনি ওনার ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে। নুসরাত আপু সবসময়, কিন্তু কেন না তা জানি না, কিন্তু আজকে হঠাৎ করে রুদ্র মনে হয় নুসরাত আপুকে বলেছে আমি কোনো মেয়ের সাথে কথা বলি, তাই আজকে এতটা রেগে গিয়েছে। কিন্তু রাগার কারণটা আমি এখনো বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু জিজ্ঞেস করলো, কি রে রাকিব, তুই যে এত তাড়াতাড়ি ফিরে আসলি, তুই কি হাঁড়িটা তো চাচির হাতে দিয়ে এসেছিস, নাকি আল্লাহই জানে রাস্তার মধ্যে ফেলে দিয়ে এসেছিস? তোর তো কোনো ভরসাই নেই। আরে আম্মু, আমি চাচির হাতেই দিয়েছি, কিন্তু চাচি মুখের মধ্যে কি যেন লাগিয়েছে, তাই কথা বলতে পারেনি। আমি ওনার হাতে ওটা দিয়েছি ইশারায়, আমাকে থাকতে বলেছে, কিন্তু আমার কাজ আছে বিদায় চলে এসেছি। আর 2 দিন পর তো তোর ক্যাম্পাস খুলে যাবে, তখন তো আবার তোকে ভার্সিটিতে যেতে হবে। ওখানে 2 দিন থেকে আসলি। আরে আম্মু, চাচিদের বাসা থেকে আমাদের বাসা কত দূর? মাত্র 20 মিনিটের তো পথ। এখানে আবার থাকার কি আছে? যখন মন চাইবে তখন চলে যেতে পারবো। এখন ভালো লাগছে না, তাই চলে এসেছি। কথাটা বলে উপরে চলে আসলাম। উপরে এসে রেডি হয়ে আমি বের হব রুদ্রের কাছে যাওয়ার জন্য। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আকাশ কল করেছে, তাই ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলে ওঠে, কি রে, তুই এত সময় ধরে কোথায় আছিস? সে সকালে তোকে মেসেজ দিয়েছি, টমটম দোকানে চলে আয়। রহিম চাচার দোকানে আমরা বসে আছি, ওখানে তাড়াতাড়ি চলে আয়। আমি আসতেছি, সময় লাগবে না। তুই আগে বল রুদ্র আছে কিনা তোর সাথে। হ্যাঁ, ও তো আমার সাথেই আছে। কেন, ওর সাথে আবার তোর কোনো বোঝাপড়া আছে নাকি? আগে আমাকে ওখানে আসতে দে, এরপর আমি বলছি। কথাটা বলে আমি রেডি হয়ে বের হলাম। বাসা থেকে বের হতে তখনই আব্বুর পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, কিরে, তুই আবার এখন কোথায় যাচ্ছিস? মাত্রই তো মনে হয় কোথা থেকে আসলি, এখন আবার কোথায় যাচ্ছিস? আরে আব্বু, মাত্র ঈদের ছুটি অল্প কিছুদিন দিয়েছে, এখন একটু বন্ধুদের সাথে আড্ডাও কি দিতে পারবো না? সারাদিন শুধু তোমরা এই করো সেই করো নিয়েই পড়ে থাকো। এখন একটু ঘুরবো, তাও কি দেবে না? আমি যেতে বারণ করছি না, আর শুধু জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছিস। আর হ্যাঁ, তুই যখন যেহেতু যাচ্ছিস তাহলে তোর চাচার অফিস থেকে একটু ঘুরে আসিস। কেন আব্বু, চাচার অফিসে যাব কেন? ওখানে আবার আমার জন্য কি কাজ রয়েছে যা আমাকে ওখানে যেতে হবে? তা তো আমি জানি না, কিন্তু তোরা চাচা বলেছে অফিসে কিছু ফাইল আছে, ওগুলো তোর হাতে দিবে। তুই গিয়ে করিম ভাইকে গিয়ে দিয়ে আসবি। আমি আর কিছু বললাম না। আমি বাসা থেকে বের হয়ে বাইকটা স্টার্ট দিয়ে সোজা হাঁটা তুললাম রৌদ্রের উদ্দেশ্যে। আমাকে দেওয়ার কারণ হচ্ছে ওনার যে পার্সোনাল প্রজেক্টগুলো আছে ওগুলো নিয়ে অন্য কাউকে বিশ্বাস করে না, যে ব্যাংকে যাওয়ার জন্য। তাই আমাকে বিশ্বাস করে, সেজন্য বলেছে আমি অফিসে যাওয়ার জন্য। কারণ আমাকে মাঝে মধ্যে বলে ফাইলগুলো আনার জন্য আর ব্যাংকে জমা দেওয়ার জন্য। এসব ভাবতে ভাবতে আমাদের যে পুরনো আড্ডাখানা টমটমের দোকান, ওখানে চলে আসি। ওখানে গিয়ে দেখি আকাশ রুদ্র সহ বসে আছে। আমি ওখানে গিয়ে প্রথমে রুদ্রকে ধরে ওরা মারতে থাকি। তখন আমার উদ্দেশ্যে রুদ্র বলে ওঠে, আরে ভাই, করছিসটা কি? আমি কি করেছি যার জন্য তুই আমাকে এইভাবে কেলাচ্ছিস? আমি কি তোরে কোনো কিছু করেছি নাকি? তুই কি না করার বাকি রেখেছিস? হ্যাঁ, সেটা আমাকে বল। কি করিসনি তুই? তোকে কে বলেছে আমার চাচাতো বোনকে বলার জন্য? আর শালা হারামি, আমি কি বলেছি সেটা তো আমাকে বলবে, যার জন্য তুই আমাকে এমন ভাবে কেলানি দিচ্ছিস। আর এইভাবে রেগে আছিস কেন ভাই? শালা হারামি, তোকে কে বলেছে আমার আপুকে বলার জন্য? আমি যে সাদিয়ার সাথে কথা বলেছি। মার ডালা, আমার কি দোষ ভাই? তোর ওই রাগি আপুটা আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি তোর ব্যাপারে কিছু জানি নাকি। তখন আমি বললাম যে কি জানতে চান আপনি। হ্যাঁ, কিন্তু তোর কাছে হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলো আমি বুঝতেছি না। নুসরাত আপু তো এর আগে কখনো মনে হয় না তোকে এমন প্রশ্ন করেছে। আরে ভাই, আমিও তো বুঝতে পারছি না নিজেকে কি জন্য যে জিজ্ঞেস করেছে। তাই তো আমি ওই সময় মজার হলেও বলে ফেলেছি যে তুই সাদিয়ার সাথে কথা বলিস। আরে তোর কথায় হঠাৎ করে যে নুসরাত আপু রেগে আমার সাথে এমনভাবে কথা বলবে আমি কল্পনাও করতে পারিনি। এমনিতে আমি তো ছোটবেলা থেকে নুসরাত আপুকে পছন্দ করি। সেটা তো আমরা সবাই জানি। তুই যে কোনো ক্রেতাবুকে ভালোবাসিস, কিন্তু উত্তর থেকে সিনিয়র, তাই তুই ভয়ে কখনো তোর মনের কথাটা বলতে পারিসনি।
আরে ভাই, কথা তো সেটাই। সেজন্য তো আমি একটু মজা করে বললাম, দেখি ও তোকে ভালোবাসে কিনা। এখন আমার কি মনে হচ্ছে জানিস? কি রে রুদ্র, তুই আবার কবে থেকে জ্যোতিষ্যটি হয়ে উঠলি যে তুই সবার সব কথা এখন জানতে পেরেছিস? দূর হালা, তোরা করণ কাটা বাদ দে। আমি সত্যিই শুধু একটু জাস্টিফাই করার জন্য ওকে মজা করে বললাম। ও আচ্ছা, তাহলে বড় ভাই বলেন তো, একটু শুনি। আপনি কি এখন আমার জ্যোতিষী ধারা গণনা করে কি আবিষ্কার করতে পারলেন? আরে ভাই, যা ভাবলাম আমি, আমারও মনে হচ্ছে তোর নুসরাত আপু তোকে ভালোবাসে। তুই শালা, তুই শুধু উল্টাপাল্টা মাইন্ড নিয়ে পড়ে আছিস। এমন কিছুই না, নুসরাত আপু আমাকে নিয়ে এসব ভাবতে পারে না। কারণ আপু যে একটা ভাব নিয়ে চলে, তারপরেও আবার এই এলাকার সব থেকে সুন্দরী মেয়ে। তাহলে আমরা নিয়ে যাই, তুই কি বলিস? হরামি, তুই আর ভালো হলি না। লুচ্ছামি বাদ দে ভাই তুই। বন্ধু, কয়দিন পর তো ক্যাম্পাস খোলা, মাত্র কয়েকদিনের ছুটি কিছুদিন দিল। তাহলে এখন কি করবে ভাবতেছিস? আমার মাথায় একটা প্ল্যান আছে, তুই কি বলিস? মাথার মধ্যে বুদ্ধিটা না রেখে এখন জোরে বলতো, তোর এই শয়তান মাথার মধ্যে এমন কি বুদ্ধি লুকিয়ে আছে যা বলার জন্য তোর সইছে না? সন্ধ্যার দিকে ভাবতেছি আমরা গিয়ে যে রহিম চাচার বাগানের ডাবগুলো আছে ওইগুলো চাপাই করে ফেলবো। এমনিতেও অনেকগুলো ডাব ধরেছে। এগুলো যদি আজকে একটা মিশন কমপ্লিট না করতে পারি, তাহলে এই কয়দিনের মধ্যে আর কোনো মিশন আমাদের সাকসেস করা হবে না। ভাই, কোনো রকমে যদি রহিম চাচা খবরটা জানতে পারে, তাহলে যদি আমার আব্বাকে গিয়ে বলে, তাহলে আমার বাবাকে তো তোরা খুব ভালো করেই জানিস, এমন একটা চ্যাটা আমাকে দেবে যেটার দাগ আমার আর সারা জীবনও চলে যাবে না। দূর, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। যা হওয়ার তা দেখা যাবে। আর হ্যাঁ, তোর না এখন চাচার অফিসে যাওয়ার কথা ফাইলগুলো আনার জন্য? ভালো কথা মনে করে দিলি, ঠিক আছে তাহলে থাক। আমি চাচার ওখানে যাব, ব্যাংকে একটা জিনিস জমা দিতে হবে। কথাটা বলে ওদেরকে বিদায় জানিয়ে আমি চাচার অফিসে যাই। ওখানে গিয়ে চাচার থেকে ফাইলগুলো নিয়ে ব্যাংকে জমা দিয়ে যখন আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, তখন দেখলাম নুসরাত আপুর কল। ফোনটা রিসিভ করতেই, কি রে, তোকে সেই কখন থেকে কল করছি, তুই ফোন ধরছিস না কেন? ভাবলাম নুসরাত আপুর কণ্ঠে এমন রাগ আগে খুব কমই শুনেছি, একটু ভয় পেলাম। আমি ধীরে ধীরে বললাম, আসলে চাচা আমাকে কিছু ফাইল ব্যাংকে জমা দিতে বলেছিলেন, তাই ব্যাংকে গিয়েছিলাম। এখন সবে বাসায় ফেরার পথে আছি। তোকে না বলেছিলাম আজ আমার সঙ্গে একটু দেখা করতে? আমি চাচ্ছিলাম তোকে নিয়ে একটু পার্কে যাই। মনে মনে ভাবলাম, হঠাৎ এমন কি হলো যে আপু আমাকে পার্কে যেতে বলছে? কাল তো বলেছিলাম সেই সাদিয়া নামের মেয়েটাকে আমি চিনি না। রুদ্রই মিথ্যা বলেছে যে ও আমার বান্ধবী। তারপরও কেন যেন আপু এখনো রেগে আছে। আমি বললাম, আপু সত্যি আমি ওই মেয়েটাকে চিনি না, আমি কিছুই করিনি। কি ভাবছিস এখন আবার? আমার বাসার সামনে চলে আয়, আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক, সবকিছু যেন যেন ঘোলাটে লাগছে। তবুও আমি ওনার কথা ফেলতে পারলাম না। ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে নেমে পড়লাম রিক্সা থেকে। সামনে নুসরাত আপুর সাদা গাড়িটা দাঁড়িয়ে, জানালা দিয়ে তাকিয়ে আছে তিনি, মুখে রহস্যময় এক চাহনি। আমি ধীরে ধীরে গাড়ির দরজার কাছে গিয়ে বললাম, আপু কোথায় যাচ্ছি আমরা? চুপচাপ ওর গাড়িতে। তুই একবার আমার চোখে চোখ রাখলেই বুঝতে পারবি আমি আজকে কেন এতটা সিরিয়াস। গাড়ির দরজা বন্ধ হতেই ইঞ্জিন গর্জে উঠল। গন্তব্য অজানা, কিন্তু আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সত্যি কি সাদিয়ার কারণে সবকিছু এমন বদলে যাচ্ছে, নাকি এর পেছনে আরো কিছু লুকানো আছে? গাড়িটা পার্কের সামনে দাঁড়িয়ে রইল। আমি নেমে পড়লাম। নুসরাত আপু আমার হাত টেনে টেনে নিয়ে গেল ভেতরে। চারপাশটা বেশ ফাঁকা নিরিবিলি। গাছের ছায়ায় একটা ব্রেঞ্চে গিয়ে থামলো সে। আমাকেও বসতে বলল না, নিচে দাঁড়িয়ে আমাকে সরাসরি প্রশ্ন করলো, আমি তোর সম্পর্কে সবসময় খোঁজ খবর নিয়ে থাকি। তুই কি করিস, তুই কোথায় যাস, সব কিছুরই খবর আমার কাছে আছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। একদিকে ওনার কঠিন মুখ, অন্যদিকে তার কণ্ঠে ঝরঝর করে বেরিয়ে আসা কথা। আমি ধীরে বললাম, এসবের কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না আপু। নুসরাত তখন চোখ সরিয়ে নিচে তাকালো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আমি ভেবেছিলাম তোর যখন ভার্সিটি শেষ হবে তখন তোকে খুলে বলবো, কিন্তু না, দেখছি এখন যদি দেরি করি তাহলে পরে আর অন্য কেউ এসে তোকে নিয়ে যাবে। আমি তো হতবাক। তার মুখে এই ধরনের কথা আমি কল্পনাও করিনি। আমার চোখে তখনও প্রশ্ন একটা দুটো নয়, হাজারটা। নুসরাত একটু থেমে গলার স্বরটা আর একটু নরম করে বলল, তুই ছোট আমি জানি, তুই আমাকে চাচাতো বোন হিসেবেই চিনিস, কিন্তু তুই জানিস না তোকে নিয়ে আমার মনে কেমন অনুভূতি জমে আছে বহু বছর ধরে।
আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি যেন কিছু শুনিনি, তবু শুনছি সব। নুসরাত আপু এসব বলছে আর কান্না করছে আমার হাত ধরে। হয়তো বা আপু আমাকে কারোর সাথে দেখেছে, হয়তো আমার কোনো বান্ধবীর কথা জানে, কিন্তু ওনার মুখে ভালোবাসি শব্দটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার চোখে তখন এক ধরনের বিস্ময় আর মনে গুমট অনুভব। রাকিব, আমি তোকে ভালোবাসি মন থেকে। জানি তোর সাথে সবসময় আমি খারাপ ব্যবহার করতাম, কারণ তুই যেন আমার দুর্বলতা না নিতে পারিস বা চিনতে পারিস। তোকে নিয়ে অনেকবার ভেবেছি, ভুল ভেবেছি, মানে মানে ভুল ভাবিনি, কিন্তু কিন্তু না, সাহস হয়নি তোকে বলতে। আমি চুপ, একেবারে স্তব্ধ। কত কথা যেন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। নুসরাত আপু আমার পাশে দাঁড়িয়ে, চোখে জল অথচ মুখে সাহস। সে যেন বহু বছর ধরে জমে থাকা এক অনুভূতির পাহাড় একসাথে ভেঙে দিচ্ছে। আমি নিজের মধ্যে একটা লুকানো অনুভূতির কাঁপন টের পাচ্ছি। আমি তো জানতাম না ওর চোখে আমি এতটা। তবে আমার ভিতরে কি কিছু নেই? আমি ওনাকে সবসময় শ্রদ্ধা করেছি, ভয় পেয়েছি, আবার কখনো কখনো একটু অন্যরকম অনুভব হয়েছে। আমি একটু হাসলাম, তবে সেটা চাপা, যেন ঠাট্টা করে বলছি, না আপু, আমি ছোট, এসব বুঝি না। নুসরাত তখন চোখের জল মুছে চুপ করে রইল। মনে হলো ওর চোখে গভীর দুঃখ, কিন্তু সাথে একটু তৃপ্তিও, কারণ শেষমেশ ওটা বলা হয়ে গেছে যেটা এতদিন ধরে জমেছিল মনে, সেটা তো আজ প্রকাশ পেল। হঠাৎ সে উঠে দাঁড়ালো আর বলল, ঠিক আছে, আর কিছু বলবো না, শুধু চেয়েছিলাম তুই জানিস। এখন তুই যা ঠিক মনে করিস করিস। আমি বসেই থাকলাম। পার্কের চারপাশে পাখিরা ডাকছে, রোদটা নরম হয়ে এসেছে। আমি চুপচাপ ভাবছি, এই সম্পর্ক, এই অনুভব, ওগুলোর কোনোটাই সহজ না, কিন্তু সত্যিটা এড়িয়ে যাওয়া কি সম্ভব? পার্কে বসে এসব ভাবছিলাম, হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আম্মু কল করেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আম্মু বলে ওঠে, কোথায় আছিস? তোকে কল করে যাচ্ছি, ফোন ধরছিস না যে। সে কখন বের হলি? সে কখন বের হবি? এখনও তো বাসায় ফিরছিস না। বাসায় খাবি না নাকি? সারাদিন না খেয়ে বসে থাকবে নাকি? আম্মু আসতেছি, আমি কথাটা বলে কলটা রেখে দেই। এরপর পার্ক থেকে বের হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 30 মিনিট পর বাসায় এসে পৌঁছালাম। তখনই আম্মু বলে ওঠে, কি রে, এত সময় তুই কোথায় ছিলি, যার জন্য তুই ফোনটাও ধরতে পারিসনি? আম্মুকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর আম্মু বলে ওঠে, তাহলে কি তুই তোর চাচার ফাইলগুলো ব্যাংকে জমা দেওয়ার জন্য গিয়েছিলি? হ্যাঁ, ওখানে গিয়ে সময় লেগেছে, তাই জন্য আসতে দেরি হয়েছে। আচ্ছা, খাবার খেয়ে নে, খেয়ে একটু ঘুমিয়ে পড়। সারাদিন হাঁটাহাঁটি করেছিস। আম্মু খাবার বেড়ে যায়। আমি খেয়ে রুমে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ভাবলাম একটু ঘুমাবো। এটা ভেবে শরীরটা এলিয়ে দিই। আজকে নুসরাত আপুর কথাগুলো বেশ মনে পড়ছে। বিকেলে ঘুমিয়ে যাই, তখনই আবার ফোনটা বেজে ওঠে। খুব বিরক্ত সহকারে ফোনটা হাতে নিয়ে দেখি রুদ্র কল করেছে। বুঝতে আর বাকি রইল না যে কি জন্য কল করেছে। আজকের মিশনটা কমপ্লিট করার জন্য কল করেছে। ওপাশ থেকে রুদ্র বলে ওঠে, কি মামা, রেডি হয়ে একটু তাড়াতাড়ি আয় না, আমরা মিশনটা একটু করে ফেলি। ভাই এমনিতেও কিন্তু ভয়ে আছি, যদি ধরা পড়ি তাহলে কিন্তু আব্বুর হাতে মার খাওয়া লাগবে, আবার অনেক বকাঝকাও করবে অনেক, হয়তোবা আম্মুর থেকে বাঁচলেও কিন্তু আমার আব্বুর থেকে কোনোভাবেই সম্ভব না। আরে তোর এসব নিয়ে ভাবতে হবে না, আমি সবকিছু আগের থেকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তুই শুধু আসবি আর আমাদের সাথে থাকবেই আকাশ। তুই চলে আয়, তুই দেরি করবি না একদম, বলে দিলাম হারামজাদা। ঘুম থেকে উঠে আমি ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে আমি ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তখন আম্মু আমাকে দেখে বলে ওঠে, কি রে রাকি, তুই এই সন্ধ্যাবেলা কোথাও বের হচ্ছিস এভাবে সেজে গুজে? আমার একটা নোট আনার জন্য। রুদ্রের কাছে একটা নোট রয়ে গিয়েছে আগামীকালকে, তো আবার ভার্সিটি খুলে দিতে পারে। তাই বলে এই সন্ধ্যাবেলা বের হবে? ঠিক আছে, তোর আব্বু আবার বাসায় চলে আসবে, তাড়াতাড়ি ফিরিস। আমি আম্মুকে বলে বাসা থেকে আমি রুদ্র আর আকাশের কাছে চলে গেলাম। ওখানে যেতেই ওরা আমার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, কি রে, তোর মনে হচ্ছে মন খারাপ? কি হয়েছে, মন খারাপ কেন? কিছু হয়েছে নাকি? বাসায় কোনো সমস্যা নাকি, যার জন্য এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে রইলি? আসলে এরপর আমি রুদ্রকে আর আকাশকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর আকাশ রুদ্র দুজনে হাসতে লাগলো। ওই দুই শালার পাশে থেকে মাথায় প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। তখন আমার এমন অবস্থা দেখে ওরা দুজন হাসি থামিয়ে বলে ওঠে, আরে ভাই, এত রাগিস কেন?
রাগের কি আছে, একটু মজাই তো করলাম শুধুমাত্র তোর সাথে। সবকিছু বুঝলাম, কিন্তু তুই না করলি কেন? নুসরাত আপুকে তো সবাই চায়, আর তোকে ওই আপু প্রপোজ করেছে। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি বাধ্য হয়ে ওখানে না বলতে হয়েছে আমাকে। অবশেষে তাহলে বন্ধু তোর প্রেমে পড়েই গেল। একটা চিনিয়ে রাখো যে তোমাকে পাত্তাই দিত না, আজ সে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারিনি। আমিও ভাবছি যে নুসরাত আপুকে আমি আমার ভালোবাসার কথাটা বলে দেব। এই হালা, তোর এসব প্রেম পীড়িত বাদ দে, এখন যে কাজে এসেছে সেই কাজ আয়। আমি গাছে উঠছি, তোরা দুজন নিচে দাঁড়িয়ে দৌড়বি, আমি ফেলবো। কথাটা বলে আকাশ গাছের উপরে উঠে যায়, আর রহিম চাচা তো মনে হচ্ছে আরামে ঘুম দিচ্ছে, আর আমরা গাছের ডাব একদম সাফাই করে দিয়েছি। গাছের ডাব পাড়া হওয়ার পরে আমরা সবাই ডাবগুলো নিয়ে পুকুর পাড়ে নিয়ে যাই। এরপর ওখানে গিয়ে আমাদের খাওয়াটা শেষ করে অনেক রাত হয়ে গিয়েছে। আব্বু মনে হয় বাসায় ফিরেছে, তাই ভাবছি আজকে আব্বুকে বাসায় গিয়ে কি বলবো। কি রে, তুই এখনো যে নিজের মনে দাঁড়িয়ে আছিস কেন? বস, আরো কিছু সময় আড্ডা দেই। না রে, ঘড়ির দিকে তাকিয়ে দেখ প্রায় 11:30 বেজে গিয়েছে। আব্বু কিন্তু আমাকে আর দেরি হলে এসবের জন্য অনেক কেলাবে, তাই এখনই যেতে হবে। তুই চলে গেলে আমরা কি করব? আমরাও চলে যাব। এমনিতেই আমার আম্মু বাইরে ছিল না, ফিরে আমি এত সময় ধরেছিলাম। দুজনকে বিদায় জানিয়ে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ভয় লাগছে বাসায় ফিরে আব্বুর আবার কি কথার সম্মুখীন হতে হয়। আমি কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসি, তখন দেখলাম আব্বু আম্মু কি নিয়ে জানি কথা বলছে। আমি ভয়ে ভয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। আমি ভিতরে প্রবেশ করতে আমাকে দেখে আব্বু বলে ওঠে, দাঁড়াও, এত সময় তুমি বাইরে কোথায় ছিলে? তোমাকে কয়টা কল করেছি, তুমি কি আমার একটা ফোন রিসিভ করেছো? আব্বুর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ আব্বু কেমন জানি না বিরক্ত হয়ে কথাটা বলল। আব্বুর প্রশ্নের উত্তরে আমি বলে উঠি, আসলে আব্বু, আমি একটু রুদ্রের বাসায় গিয়েছিলাম নোট করার জন্য। আসতে দেরি হয়ে গিয়েছে, সামনে আমাদের ফাইনাল এক্সাম, তাই ওখানে গিয়েছিলাম। ওপরে যা, ফ্রেশ হয়ে তুই নিচে আয়, তোর আম্মু তোর জন্য খাবার বেড়ে দিচ্ছে। কথাটা বলে আব্বু চলে যায়। বুঝলাম না আব্বু কিছু বললো না কেন। আমি ওপরে গেলাম, ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু খাবার বেড়ে দিল, আমি খাবার খেয়েছি। আম্মু কিছু বললো না, চুপচাপ নিজের রুমে চলে গেল। কি হচ্ছে কিছুই বুঝলাম না। আমি আর কিছু বললাম না। আমি খাবারটা শেষ করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটা ঘুম দিলাম, কারণ আজকে সারাদিন যা করেছি তারপর আল্লাহ পাক জানে কপালে কি লেখা আছে। যদি রহিম চাচা একবার জানতে পারে তাহলে খবর আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন আমি নিচে আসলাম, দেখলাম যে পুরো বাড়িটা সাজানো হচ্ছে। আমি আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আম্মু, পুরো বাড়িটা এইভাবে সাজানো কেন? কি হয়েছে? কোনো অনুষ্ঠান আছে নাকি? আর কিসের অনুষ্ঠান? আম্মু কিছু বলল না, শুধু চুপ চুপ করে রইল আর নিজের কাজ করলো। আমি কিছুই বুঝলাম না। আম্মুকে আবার জিজ্ঞেস করলাম, কি হলো আম্মু, তোমার কি হয়েছে? গতকালকেও কথা বলে না, আজকেও তুমি চুপচাপ হয়েছেটা কি সেটা তো বলবে। আমার কথা শুনে আম্মু একটু বিরক্ত হয়ে আমার উদ্দেশ্যে বলে উঠল, আমি কিছু জানি না, তোর আব্বুকে গিয়ে জিজ্ঞেস কর কি হয়েছে। আম্মুর কথা শুনে আমি আব্বুর কাছে গেলাম। গিয়ে দেখি আব্বু ডেকোরেশনের লোকেশনের কথা বলছে আর স্টেজ সাজানোর জন্য বলছে। দেখে মনে হচ্ছে যে এটা কোনো বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ির জন্যই এমন সাজানো হয়। কিন্তু কার বিয়ে? এখানে আমি ছাড়া তো আর কেউ নেই। আব্বু, এসব কার জন্য করছো? এখানে কার বিয়ে? কেন এখানে কার বিয়ে হতে যাবে? এখানে তোর বিয়ে। কি হয়েছে? আব্বুর এমন কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার বিয়ে মানে? হঠাৎ করে আমার বিয়ে? আমি অবাক হয়ে আব্বুকে বললাম, হ্যাঁ, আজকে তোর বিয়ে আমি ঠিক করেছি, আর আজকে দিনের মধ্যেই তোর বিয়ে হবে। যা রুমে যা। আব্বুর এমন কথায় আমি যেন মোটেও প্রস্তুত ছিলাম না, তাই আমি বললাম, আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নয়, কারণ আমার এখনো বিয়ের বয়স হয়নি। এমনিতে আমি বিয়ে করে খাওয়াবো কে? আমার তো এখনো কোনো জব নেই। তারপর আমি এখনো পড়াশোনা করছি। আমি বিয়ে করতে পারবো না আব্বু। আমি এখানে তোর থেকে শুনতে আসিনি তুই এই বিয়েতে রাজি আছিস কিনা। আর আমি খাওয়াবো, তুই শুধু পড়াশোনা করবি, আর আমি সব বুঝে নিব। তোকে এত কথা বলার দরকার নেই। না আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। আমি এখনো বিয়ের জন্য মোটেও প্রস্তুত নেই। তুই বিয়ে করবি না মানে? তুই করবি না, তোর বাপ করবে। তখনই আব্বু কথাটা বলে আমার হাত ধরে আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আমি আব্বুকে বলতে থাকি, আব্বু, আমি এই বিয়ে করব না। কিন্তু আব্বু আমার কোনো কথাই শুনলো না। বিয়ের কাজ না শুরু হওয়া পর্যন্ত তুই এখানে বন্দি থাকবি। তুই বিয়ে করবি না মানে আমি বিয়ে ঠিক করেছি, তোকে করতেই হবে। তুই বিয়ে করতে বাধ্য।
আমার তো যেন মাথা ঘুরছে, কি থেকে কি হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার বিয়ে, আব্বুর মাথায় এমন ভূত কিভাবে চাপলো? হ্যাঁ ভাই, ওই দিকের কি খবর? সবকিছু মেনে করেছেন তো আপনি? আরে ওসব নিয়ে তোকে চিন্তা করা লাগবে না, আমি সব কিছু রেডি করে রেখেছি, তুই আসলেই দেখতে পাবি। কোনোতে কোনো ত্রুটি রাখেননি তো? না ভাই, বলছিলাম টাকা পয়সা লাগলে নেন, সমস্যা নেই। যেহেতু আমার একমাত্র মেয়ে, তাই বলছি কোনো কিছুতে যেন কমতি না থাকে, তাই আপনাকে বললাম। আরে না, আর কোনো টাকা লাগবে না, এমনিতেই তুই প্রায় 25 লাখ টাকা দিয়েছিস, ওগুলোতে আমার হয়ে গিয়েছে। এমনিতে আমার থেকে টাকাও লাগেনি, অনেক প্যাকেট বেঁচে গিয়েছে। কি গো, তোমাকে কে কল করেছে? কার সাথে কথা বলছো তুমি? আমার ছোট ভাইয়ের সাথে মাত্র কল করলো, সব কিছু ঠিক আছে কিনা তাই বললাম। হ্যাঁ গো, কাজটা তুমি ঠিক করছো? কার সাথে বিয়ে দিয়ে দিচ্ছ ছেলেটাকে? আমাকেও বললে না। তুমি কেন ছেলেটাকে এভাবে হঠাৎ করে বিয়ে দিয়ে দিচ্ছ? আমাকেও চুপ থাকতে বললে। তো কি করব, তোমার ছেলেকে বিয়ে দিব না তো কি করব? তোমার ছেলেই তো যা করেছে তার আর কোনো হিসাব নেই। আর কার সাথে বিয়ে দিচ্ছি তুমি জানো না? জানলে কি তোমাকে বলতাম নাকি যে তুমি তার সাথে বিয়েটা দিয়ে দিচ্ছ? আমি নুসরাতের সাথে ওর বিয়ে দিচ্ছি, আর তুমি জানো নুসরাতকে প্রপোজ করেছে, আর তোমার ছেলে ওকে বারণ করে দিয়েছে, যার জন্য মেয়েটা ঘরের মধ্যে সবকিছু ভাঙতে শুরু করেছে। আমার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে, এমনকি অনেক আদুরের, সবসময় যা চেয়েছে তাই পেয়েছে। ও ভালোবাসে, কিন্তু আমার ছেলে বারণ করে দিয়েছে, যার জন্য মেয়েটা মৃত্যুর মুখে চলে যেতে লাগলো। তাহলে কি এই জন্যই তোমরা ওর সাথে বিয়েটা ঠিক করেছো? এমনিতেই আমারও নুসরত, আমি এটাকে অনেক পছন্দ করি। যেহেতু মেয়ে ঠিক করে ফেলেছো তাহলে তো ভালোই হলো, কিন্তু আমাদের ছেলে কি ওকে মেনে নিবে? ওটা তুমি ভেবো না, বিয়ের পর সব দেখবে ঠিক হয়ে যাবে। বিয়ের পর আমরা চলে যাব গ্রামে কিছুদিনের জন্য, ওরা নিজেরা একা বাসায় থাকবে, তখন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে। আমি শুধু নুসরাত আপুর কথা ভাবছি যে আমি তাকে আমার ভালোবাসার কথাটা বলতে পারলাম না। তার আগে আব্বু আমাকে বলেই পাঠা বানিয়ে দিচ্ছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তখনই হঠাৎ করে দরজা খোলার শব্দ পেলাম। তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করে আকাশ আর রৌদ্র। ওদেরকে দেখে আমি জিজ্ঞেস করলাম, কিরে তোরা এখানে? আসলে তোদেরকে কে খবর দিয়েছে? ওরা আমাকে এমন অবস্থায় দেখে বলে ওঠে, কি রে মামা, কাহিনীটা কি? যা শুনছি তাকে ঠিক নাকি তোর আব্বু এসব কি বলছে? আর তোর সাথে বিয়ে যদি হয়ে যায় অন্য কারো, তাহলে তোর নুসরাতের কি হবে? তুই তো ওকে তোর ভালোবাসার কথাটাও বলতে পারলি না। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না কি থেকে কি হয়ে যাচ্ছে। আব্বু হঠাৎ করে কেন আমার বিয়ে দেওয়ার জন্য এভাবে উঠে পড়ে বসলো, তাই তো আমি বুঝলাম না। আঙ্কেল তো আমাদেরকে কল করে বলেছেন যে এসে তোকে সাজিয়ে দিই, সাথে আমাদেরকে পাঞ্জাবি শেরওয়ানি সহ সব যাবতীয় জিনিস হাতে ধরিয়ে দিয়েছে, আর অনেকগুলো শপিং করিয়েছে। মনে হয় আগে শপিং করে রেখেছে। আরে শালা, অনেক আগে না, সকাল ভোরেই শপিং করছে। কারণ আমি সকালে যখন মাছের বাজারে যাই তখন দেখলাম ওনাদের হাতে শপিং। আমাদের জন্য দেখ জামা নিয়ে রেখেছে। বুঝলাম না কি থেকে কি হচ্ছে ভাই। যাই হোক, তোর বিয়ে হচ্ছে, তাহলে অবশ্যই তোর সুন্দরী অনেক শালি থাকবে। ওই শালিদের মাঝখানে আমি একটা বেছে নেব। হ্যাঁ বন্ধু, তুই যদি ওর শালীনের সাথ আচ্ছা হ্যাঁ বন্ধু, তুই যদি ওর শালীন, তাহলে আমি কি করব? আমি কি বসে বসে লাউরা খাবো নাকি? শালা, আমি নিব 5টা। আরে ঠিক আছে ভাই। এই শালা দুটোর উপর এখন কি পরিমাণ যে রাগ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ওদের দিকে রাগে চোখে তাকিয়ে বলে উঠলাম, এই শালা লোকচারা, আমি মরছি আমার জ্বালায় আর তোরা এখানে মজার মস্কারি করতে শুরু করেছিস। তোদের কি একটু লজ্জাবোধ নেই রে? আমাকে নিয়ে তোরা কি মস্কারি শুরু করলি? আরে বন্ধু, কি করব বল? আজ নয় কাল তো সত্যি বিয়েটা হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব বল? কিছুই তো করতে পারবো না। তুই তো সুখে থাকবি ভাই। ভাবছি আমরা সিঙ্গেল থেকে এই সুযোগ একটু মিঙ্গেল হয়ে যাই, তাহলে আমাদের জন্য ভালো হলো। শালা, আমি এখন কান্না করছি যে আমার নুসরাতের কি হবে, আমার সিনিয়র আপুটা। ভাই এখন সব বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। কি করবি? যেহেতু তোর আব্বু বিয়েটা ঠিক করে ফেলেছে, কিছু করতে পারবি না তুই। বিয়েটা করে নেওয়াটাই আমি ভালো মনে করি। বন্ধু, কি করব কিছুই তো এখন বুঝতেছি না। তখনই হঠাৎ করে রুমের ভিতরে আব্বু প্রবেশ করে, এসে বলে ওঠে, রুদ্র আর আকাশ, তোমরা তোমাদের বন্ধুকে সাজিয়ে স্টেজে নিয়ে আসো, বিয়ের সময় হয়ে গিয়েছে।
কথাটা বলে আব্বু ওখান থেকে চলে যায়। আব্বুর কথা মতো আমি বাধ্য ছেলের মতো রেডি হয়ে স্টেজে আসলাম। দেখতে দেখতে বিয়েটাও শেষ হয়ে যায়। আমি তাদের ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি। আজকে আমার অজানা একটা মেয়ের সাথে বিয়ে হলো। বিয়ে বাড়িতে সবাইকে দেখেছি, কিন্তু একটা অপরিচিত লোক দেখিনি। সেটা হলো নুসরাত আপু। কিন্তু একটা দৃশ্য ঠিক আমার কেমন জানি না ঘটতে লাগলো। কারণ হচ্ছে গিয়ে, যখন মেয়েটা যাচ্ছিল তখন মেয়েটা কান্না করছিল, আর চাচা আর চাচি দৃশ্যটা এক মুহূর্তের জন্য আমাকে ভাবিয়েছিল। কিন্তু কিছুই বুঝলাম না। এসব কথা ছাদে বসে ভাবছিলাম, তখন হঠাৎ করে পেছন থেকে রৌদ্র এসে বলে, কি রে, তুই আবার কি ভাবছিস ছাদের মধ্যে দাঁড়িয়ে? বিয়েটা তো করেই ফেললি, তাহলে এখন বিয়ের বিষয় নিয়ে ভেবে কি লাভ? না রে ভাই, তোরে কিভাবে বোঝাবো? আমার ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে। নিজেকে স্বাভাবিক রাখা যে খুবই কষ্টকর। তখনই আকাশও ওপরে উঠে পড়ে, আর আমাকে দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? আমাদের নতুন জামাই কোথায়? বন্ধু মস্করি করিস না, সত্যিই খুব খারাপ লাগছে। আমি কি করব নিজেও জানি না। ভাই, আমি বুঝতে পারছি তোর মনের ভিতর কি চলছে, কিন্তু দেখ, যেহেতু বিয়ে হয়ে গেছে, তোকে মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। মন খারাপ করিস না। দেখ, আল্লাহ পাক হয়তোবা তোর জন্য ভালো কিছু রেখেছে, তার জন্য এমনটা হয়েছে। আর আঙ্কেল আন্টির চয়েস কখনো খারাপ হতে পারে না। আমি এসব নিয়ে ভাবছি না রে বন্ধু। আমি ভাবছি শুধু নুসরাতের কথা। ওর উপর দিয়ে কি চলে যাচ্ছে। ওকে আমার মতো এতটা কষ্ট পেয়েছে, কিন্তু ওকে আমি সারাদিন দেখিনি। বিষয়টা কেমন জানি আমাকে ভাবাচ্ছে। হ্যাঁ, তোর কথা সত্য। বিষয়টা আমিও লক্ষ্য করেছি। তোর চাচা আর চাচিকে অনেক কান্না করতে। কারণটা আমি লক্ষ্য করিনি, কারণ সারা দিন বিয়ের কাজ আমি ছিলাম। সেটা তো বুঝতে পারছি না। আর অবাক করা কোথা থেকে সেটা কিন্তু তোদের বাড়িতে হয়েছে, মিটাও। কিন্তু ওদের বাড়িতে এসেছে সবকিছু, কিন্তু রাকিবের বাসায় হয়েছে। জানি না ভাই, আব্বু কি জন্য বিয়েটা ঠিক করলো আর কি উদ্দেশ্য। তখনই পেছন থেকে আব্বুর কণ্ঠ ভেসে আসলো। রুদ্র আর আকাশের হাতে সিগারেট ছিল, ওরা ওপরের দিকে ছুঁড়ে মারে সিগারেট। আব্বু আমাদের কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে রাকিব, তুই এখনো এখানে ছাদের উপরে বসে গল্প করছিস? মেয়েটা তো সেই কখন রুমে বসে আছে। যা রুমে যা, মেয়েটা একা রুমে আছে, মেয়েটার কাছে যা। কথাটা বলে আব্বু ওখান থেকে চলে যায়। তখনই আমার উদ্দেশ্যে আকাশ বলে ওঠে, যাই হোক, অবশেষে তাহলে তোর উইকেটটা যেহেতু পড়ে গিয়েছে, তাহলে কিন্তু বাসর করে বিড়ালটা মারতে কিন্তু দেরি করবি না। গিয়ে আগে বিড়ালটা মারবি। হারামজাদা কি সব যে বলিস, তোর কথা কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারছি না। শালা, তোকে বুঝতে হবে না, সারাদিন ওইটা দেখেই বেড়ায়। আর বুঝছিস না বাসর রাতে কিভাবে বেড়াল মারতে হয়? হারামি কোথাকারের। ওদের কথা আমি সত্যি বুঝ করতে পারছি না। তাই আবার জিজ্ঞেস করলাম, সত্যি তোদের কথা আমি বুঝতেছি না। পুরাটা কি তোরা কি বলতে চাচ্ছিস? হারামি, কানে কানে বলছি, সবাই শুনে পড়লে আবার আমাদেরকে খারাপ ভাববে। তোর অডিয়েন্স তো কোনো কথাই নেই। হারামি কোথাকার, আমি মরি আমার নিজের কষ্ট নিয়ে, তোরা মরিস নিজের মজা নিয়ে। রাখ শালা। এর মধ্যে আম্মু ওপরে চলে আসে। এসে রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, তোর এখনো বসে গল্প করছিস? কি রে রাকিব, তোর কি জ্ঞান বুদ্ধি হবে না? মেয়েটা এখনো বসে আছে, আর তুই কিনা ছাদে বসে গল্প করছিস? আম্মুর বকা শুনে রুদ্র আর আকাশ দুজনে বের হয়ে যায়, ছাদ থেকে নিচে নেমে যায়। তখন আম্মু আমার কাছে এসে বলে ওঠে, যা হওয়ার হয়ে গিয়েছে, এসব নিয়ে আর ভাবিস না বাবা। আমি সব কিছুই ঠিক করে রেখেছি। মেয়েটা অনেক লক্ষ্মী এবং কি ভালো প্রকৃতির। আমি মেয়েটাকে অনেক দিন ধরে চিনি। আম্মুর কথায় একটু অবাক হলাম। আম্মু অনেক কাছ থেকে মেয়েটা কে জানি, কিন্তু আমাকে কখনো বলেনি। আর এইসব কথা ভাবছিলাম, তখনই আম্মু আবার বলে ওঠে, কি রে, তুই এখনো কি ভাবছিস? চল রুমে চল, এখানে দাঁড়িয়ে থাকিস না। মেয়েটা একা রুমে বসে আছে, তুই একটু মেয়েটাকে গিয়ে সময় দে। আম্মু আমার হাত ধরে আমাকে নিচে নিয়ে যায়। এরপর বলে, যা বাবা, রুমে যা। নিজের রুমে গিয়ে মেয়েটার সাথে কথা বল। আশা করি কথা বললে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আর কিছু বললাম না। আম্মু ওখান থেকে চলে যায়। আমি রুমে দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। কেমন জানি না ভয় কাজ করতে লাগলো। নিজের রুমে প্রবেশ করতে নিজের বুকটা কেমন জানি না কাঁদতে শুরু করলো। ধপধপ করে বুকের ভিতর শব্দ করছে। রুমের ভিতরে প্রবেশ করতে কেমন জানি না একটু ভয় লাগছে, কিন্তু কেন জানি না আপনি যে রোগ, তারপরও নিজেকে প্রবেশ করতে কেমন জানি অদ্ভুত একটা ভয় কাজ করা শুরু করেছে।
এরপর সব ভয় সংকট দূর করে আমি দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করি। রুমের ভিতরে প্রবেশ করে দেখলাম লাল শাড়ি পরে একটা মেয়ে খাটের উপর বসে আছে। আমি সামনে আসি, তখনই মেয়েটা আমার সামনে এসে পা ধরে সালাম করে। আমি পাটা সরে নিলাম। পা সরানোর সাথে সাথে মেয়েটা ঘোমটা উঠিয়ে নেয়। তখনই মেয়েটাকে দেখে আমি যেন 400 ভোল্টের শর্ট খাই, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, আমার চাচাতো বোন নুসরাত। আমার যেন হাত পা হাঁটু সবকিছু কাঁপাকাঁপি শুরু করলো। আমার এমন অবস্থা দেখে আমার নুসরাত আপু বলতে শুরু করে, তুমি পা সরিয়ে নিলে কেন আমি যখন তোমাকে সালাম করতে লাগলাম? আর তোমার এভাবে শরীর কাঁপার কোনো কারণ তো খুঁজে পাচ্ছি না। তোমার কি কোনো মির্কি ম্যাডাম আছে নাকি? নুসরাত আপু তুমি? কেন আমাকে ছাড়া অন্য কাকে আশা করেছো? মানে কি কি বলছি এসব? আমার বউ কোথায়? নাকি তাকে তুমি কিছু করে ফেলেছো? হায় আল্লাহ, আমার বউ কই? কথাটা বলতেই তখনই রেগে নুসরাত আপু আমার শার্টের কলার ধরে বলে ওঠে, এই তোর বউ মানে? তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? আমি এখানে তোর রুমে বউ সেজে বসে আছি, আর তুই কাকে খুঁজছিস? আমি তো নুসরাত আপুর এমন কথা শুনে ভয় পেয়ে গেলাম, কিন্তু তারপরও রেগে আছি। কারণ একটাই, আমাকে না বলে জোর করে বিয়ে করেছে, তার জন্য ভাবলাম আগে একটু কষ্ট দিই, এরপর না হয় মেনে নেব। তখন আমার নীরবতা দেখে বলে ওঠে, কি হলো তোমার? তুমি এমন চুপ করে আছো কেন? কথা বলছো না যে? দেখো নুসরাত আপু, আমি তোমাকে আগেও বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না, আর এখনো তো তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। কথাটা বললাম নুসরাতকে। কথাটা শুনে নুসরাত আমার শার্টের কলার ধরে বলতে শুরু করলো, কি জন্য তুই আমাকে মানতে পারবি না? আমার কিসে কম আছে? রূপে গুণে আমার কিছু তো কম নেই, আমার টাকা পয়সাতেও কম নেই। তাহলে তুই আমাকে কেন ভালোবাসতে পারবি না? আমি নুসরাতের থেকে আমার শার্টের কলারটা ছাড়িয়ে নিয়ে এরপর ওখান থেকে সোজা আমার ঘাটে এসে নিজের ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়ি। রাকিব, তুই জানিস না তোকে ছোটবেলা থেকে কত ভালোবেসেছি, কিন্তু কখনো বুঝতে দেইনি তুই সবসময় আমার মনের ভিতরে ছিলি। তুই যতই না বলিস না কেন, আমি তোকে সব সময় ভালোবেসেছি আর ভালোবেসেই যাব। আমি আমার ভালোবাসা দিয়ে তোকে আমার করে নেব, আমি তোকে কথা দিচ্ছি। আমি শুয়ে পড়েছি। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে যায়। মনে হচ্ছে কেউ গভীর কান্না করছে। ভালোভাবে দেখতে খেয়াল করলাম নুসরাত কান্না করছে। হয়তো রাতের কথায় কান্না করছে। কি করব, ও আমাকে কষ্ট দিয়ে বিয়েটা করেছে, তাই ওকে তো একটু কষ্ট পেতেই হবে। যাই হোক, কিছুদিন পর আমি নিজেই ওকে আর কষ্ট দেব না। এখন একটু কষ্ট পাক, একটু ভালোবাসা পেতে হলে একটু কষ্ট হওয়া তো লাগবেই। তারপরও আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ হচ্ছে গিয়ে সে আমার ভালোবাসার মানুষ, আর আমি তাকে কষ্ট দিচ্ছি, এটাতে আমার খারাপ লাগছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা কারো চুল ঝাড়ার পানি পড়ে আমার মুখে, সেই পানিতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে আমি তাকিয়ে দেখি নুসরাত টেবিলের সামনে তার চুলগুলো ঠিক করছে। ওকে ইচ্ছে করছে ওকে পেছন থেকে জড়িয়ে ধরি, কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক করলাম। তখনই নুসরাত আমার কাছে এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলে ওঠে, তোমাকে আম্মু ডাকছে নিচে, নাস্তা বানানো হয়েছে, নাস্তা খেতে তোমাকে ডাকছে। ঠিক আছে, আমাকে বলার কোনো প্রয়োজন নেই, আমি ঘুম থেকে উঠতে পারবো। কথাটা বলে ঘুম থেকে উঠে আমি ওয়াশরুমে চলে যাই। দেখলাম নুসরাত কেমন মুখটা ফ্যালফ্যাল করে কেমন জানি হয়ে গেল আমার এমন তেতো কথায়। রাকিব, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি করেছি? আমি শুধু তোমাকে ভালোবাসেছি, আর অন্য কিছু তো তোমাকে সাথে করিনি। হ্যাঁ, হয়তোবা তোমাকে আমি কিছুদিন পাত্তা দেইনি, তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। আমি সবসময় চেয়েছি তুমি এসবের মধ্যে না পড়ো, যেন তোমার পড়াশোনার মধ্যে কোনো সমস্যা না পড়ে। আমি সবসময় চেয়েছি তুমি যেন অন্য কোনো মেয়ের সাথে কথা না বলো। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আব্বু আম্মু নাস্তা করছিল, পাশে দাঁড়িয়ে আছে নুসরাত। তখনই আমার উদ্দেশ্যে আব্বু বলে ওঠে, রাকিব শোন, নুসরাতকে নিয়ে ওদের বাসায় যাবে আজকে। আব্বু, আজকে আমার ইউনিভার্সিটি আছে, সামনে আমার কিছুদিন পর ফাইনাল এক্সাম, এখন আমি ভার্সিটি মিস করতে পারবো না। তাই বলে কি নতুন বউকে নিয়ে তুই তোর শ্বশুর বাড়িতে যাবি না? এ কেমন কথা? একদিন তো মাত্র প্রয়োজন হলে আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি। আরে বললাম না আমার ফাইনাল এক্সাম, তাই আমাকে যেতেই হবে। তখন নুসরাত বলে ওঠে, বড় বাবু থাক না, এমনিতেই আমারও ফাইনাল এক্সাম চলছে, এরই পরে আমার এখানে মেডিকেলে পড়া শেষ হয়ে যাবে, তখন না হয় আমার আর পড়াশোনা থাকবে না, তখন না হয় যাওয়া যাবে। না না, সেটা কি কথা? এটা বললে তো হবে না। ঠিক আছে, তুই আজকে ক্লাসে, আগামীকালকে ওকে নিয়ে ওর বাসায় যাস। আর তুমি আজকে রেস্ট করো মা, কোথাও যাওয়া লাগবে না তোমার।
এমনিতে তোমার উপর অনেক ধকল গেছে। তুমি বাসায় থাকো। আর হ্যাঁ, রাখিব আগামীকালকে তুই বৌমাকে নিয়ে ওদের বাসায় যাবে, এটাই আমার শেষ কথা। এর থেকে আমি আর বেশি কথা বলতে পারবো না। কথাটা বলে আব্বু ওখান থেকে উঠে অফিসের উদ্দেশ্যে হাঁটা ধরে। আমি বসে নাস্তা করতে লাগলাম। আব্বু আমার সাথে কি শুরু করেছে কিছুই বুঝে উঠতে পারছি না আমি। আমাকে নাস্তা বেড়ে দিচ্ছে নুসরাত। আমি নাস্তাকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় আম্মুকে বলি, আম্মু আমাকে কিছু টাকা দাও, কারণ আমার বন্ধু বান্ধবকে ট্রিট দিতে হবে। ওরা যদি আমাকে দেখে তাহলে ছাড়বে না। আমার কাছে একটা টাকাও নেই। আমি টাকা কোথায় পাবো? আমার কাছে টাকা দিয়ে রাখে নাকি? তোর আব্বু ছিল, বলিস না কেন? এখন আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে টাকা নেই, তাই আমি আর কিছু বললাম না। চুপচাপ ওখান থেকে বের হয়ে ভার্সিটিতে যাব। তখনই পেছন থেকে আম্মু ডেকে বলে ওঠে, রাকিব, এই নে, এখানে 10,000 টাকা আছে, ওটা রেখে দে। তোর বন্ধুরা যদি কিছু বলে ভালো করে খাইয়ে দিস। আরে এত টাকা তুমি কোথায় পেলে? আর এত টাকা তো আমার লাগতো না। আমার শুধু 2,000 টাকা হলেই হয়ে যেত। আর বড় কথা হলো, তুমি এই টাকা কোথায় পেলে? আমি টাকা কোথায় পেয়েছি তা বড় কথা নয়। তোর টাকা লাগবে, আমি দিয়েছি, নিয়ে যা। যদি না লাগে তাহলে বল, সমস্যা নেই। আরে লাগবে না মানে? কথাটা বলে আম্মুর কাছ থেকে টাকাগুলো কেড়ে নিই, কারণ আম্মু না হলে রেখে দেবে। আমি বেশ বুঝতে পেরেছি টাকাগুলো নুসরাত দিয়েছে। তারপরেও কিছু বললাম না। দেখালাম উপর থেকে নুসরাত তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমাকে আমাদের এমন কাণ্ড দেখে হাসতেছে। ঠিক আছে বাবা, তাহলে তুই সাবধানে যা। আর হ্যাঁ, আসার সময় কিন্তু নুসরতের জন্য কিছু কিনে নিয়ে আসিস, ঠিক আছে? আমি কিছু বললাম না। চুপ করে বাইকটা স্টার্ট দিয়ে সোজা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিট পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। ক্যাম্পাসের সামনে দেখি 2 হারামি বসে আছে। বাইকটা আমি পার্কিং করে যখনই বের হব সামনে, তখনই দেখলাম 2 হারামি আমাকে দেখে ক্যাম্পাসের মধ্যে নিজেরাই বলতে শুরু করলো, দেখ, আমাদের নতুন জামাই আসতেছে। কেউ একটু ডালাক মেলে দাঁড়া রে, আমাদের নতুন জামাইকে তো বরণ করতে হবে। এখন কি আমাদের সেই রাকিবা ছেড়ে আমাদের রাকিব এখন বউ পাগলা হয়ে গিয়েছে। নিজেই সারাদিন এখন বউয়ের কাছে পড়ে ঘুমায়। কত কল করেছে, একটা কলও ধরে নাই। ধরবে কি করে? কারণ আমাদের বন্ধু যে এখন বউ পাগল বন্ধু। পাগলা হওয়ার সময় আছে নাকি? আমাদের এই পোড়া কপালে না আছে বউ আর না আছে গার্লফ্রেন্ড, কিছুই আমাদের কপালে নেই রে বন্ধু। শালা 2টা আমাকে নিয়ে বেশ ঘটকালি শুরু করে দিয়েছে। ওদের কাছে গিয়ে 2টাকে 2টা থাপ্পড় মেরে বলে ওঠি, হারামি, তোদের জন্য আমার প্রাণটা যায় বলে তোরা না যা শুরু করে দিয়েছিস। কেন বন্ধু, তুই কি বাসর রাতে বিড়ালটা মারতে গিয়ে নিজে মরে গিয়েছিস কিনা সেটা আমাকে বল। আমারও বন্ধু একই কথা। তুই কি সেখানে মারতে গিয়ে নিজেই মরে গেছিস নাকি? আরে হারামি তো বিশ্বাস নাই। দেখা গেছে 5 মিনিটের কথা বলে 1 মিনিটও পারলো না, আর আমাদের দেখায় সে নাকি পুরো 1 ঘন্টা পারে। তোর হালা, তোরা যেমন বেয়াদব, তোদের মতো এমন লচু আমি একদমই না। তাদেরকে ক্যাম্পাসে যে কি জন্য ঢুকতে দেয় আল্লাহ জানে। আমি হলে তোদেরকে ওখান থেকে বের করে দিয়ে রাস্তায় কাজে দিতাম। কিরে বন্ধু, হঠাৎ করে দেখছি তোর মুখটা কেমন জানি না হাসি হাসি লাগছে। গতকাল তো খুব গোমরা ছিল, আজকে রাতে কি বেশ মজা হলো নাকি? তোর হারামি, এমন কিছু না। আসলে গতকাল রাতে আমি যা করেছি তা আমার জীবনে স্মরণীয় হয়ে গেছে। মানে কি বলছিস? তোর কথা ঠিক আমরা বুঝতে পারছি না। স্মরণীয় হয়ে গেছিল মানে? ঠিক কথাটা একটু বুঝিয়ে বলতো আমাদেরকে। ও, তোদেরকে তো এখনো বলি নেই। এরপর আমি ওদেরকে সব ঘটনা খুলে বলি, যে আমার সাথে কার বিয়ে হয়েছে আর কি জন্য হয়েছে। সবকিছু শোনার পর আমি হাসতে হাসতে বলে উঠি, মামা, তুমি তলে তলে তাহলে এতগুলো পেয়ে গেছো? তা তো আমাদেরকে জানাওনি। তোদেরকে বলার জন্যই তো এখানে এসেছি। আমার মনে হয় তোর ওই মেয়েটাকে আর কষ্ট না দেওয়াই ভালো। এমনিতেই মেয়েটা সত্যিই তোকে ভালোবাসে। যদি কেউ কাউকে ভালো না বাসতো তাহলে হয়তো বা কখনো এমনটা করতো না। তোকে অতিরিক্ত মেয়েটা ভালোবাসে হয়তো। আরে ভাই, এত বেড়ানিস কেন? কিছুদিন পর আমি নিজেও ওকে বলে দিব আমি যে ওকে ভালোবাসি। এখন একটু কষ্ট পেতে দেই, এখন একটু ইগনোর করি, পরে না হয় নিজের ভালোবাসা দিয়ে সবকিছু পুষিয়ে দেব। ভাই শোন, তোদের এমন সিনেমা আর রূপকথার গল্প বাদ দিয়ে এখন আমাকে ট্রিট দে। আমার খুব খিদে লেগেছে, আমাকে নিয়ে রেস্টুরেন্টে যা। আমার করে লেগেছে, আমি খাবো। আর আমি সারাদিন শুধু খাই তাই না? না বন্ধু, তোকে এখন আমাদেরকে ট্রিট দিতেই হবে। তুই যাই বলিস না কেন, এখন তোকে আমাদেরকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে ভর পেট খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। এখন চল তাহলে তোদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই।
কথাটা বলে আমি ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তখনই পেছন থেকে একটা মেয়ে কণ্ঠে ভেসে ওঠে। পেছন ফিরে তাকিয়ে দেখি আর কেউ না, শ্রাবণী। শ্রাবণী হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে এবং কি টপ। আর ওর বাবাও অনেক সম্পত্তি, টাকা পয়সার পাহাড় আছে, কিন্তু ও আমার সাথে সবসময় একটু বেশি কথা বলতে পছন্দ করে। যদিও আমি ওকে পাত্তা দেই না, তারপরও ও আমার সাথে কথা বলতে পছন্দ করে। বন্ধু দেখ, শ্রাবণী আসছে। শ্রাবণী আমার তো মনে হয় তোকে মনে মনে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। এইসব কথা বাদ দে, আর ওকে বলিস না আমি যে বিয়ে করেছি। আমি জানি ও আমাকে ভালোবাসে, কিন্তু এখনো বলেনি। যদি জানতে পারে আমি বিয়ে করে ফেলেছি, তাহলে দেখা গেছে এমনিতেই কিছু করে ফেলবে। হাই রে বন্ধু, সব কপাল আমার, একটা পাই না ওই হালা 2টা 4টা নিয়ে ঘুরে। তখনই শ্রাবণী আমাদের কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি হয়েছে রাকিব? তোমাকে আমি সেই কতদিন ধরে কল করে যাচ্ছি, তোমার ফোনটা বন্ধ কেন? আসলে আমি ওকে যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটা শুধু আমি ভার্সিটিতে ইউজ করি, ভার্সিটির পরে ওই নাম্বারটা বন্ধ রাখি। না, আসলে ফোনের মধ্যে আমার কি যেন হয়েছিল, তাই ফোনে কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই ফোনটা রেখে দিয়েছিলাম, সেজন্যই কথা বলতে পারিনি। তুমি একটাবার আমাকে বলতে, আমি তোমাকে নতুন একটা ফোন গিফট করতাম। আরে সমস্যা নেই, আব্বু আমাকে নতুন ফোন কিনে দিয়েছে। আচ্ছা, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আরে শ্রাবণী বইল না, আর আমার সবাই মিলে ধরছে রাকিবের মুসলমানের দাওয়াত খাওয়ার জন্য, তো আমাদেরকে ট্রিট দিবে। যা ফাজিল, তোমরাও না কি শয়তানি করো। তোমরা রাকিবকে নিয়ে এমন করছো কেন? রাকিবকে নিয়ে এত দরদ হচ্ছে কেন তোর? রাকিব কি শুধু তোর একার বন্ধু? আমরা কি তোর বন্ধু না? আরে তা না, কিন্তু এমনি রাকিবের সাথে তো আমার কথা পরিচয়, তাই করে তোমাদের সাথে রাকিব আমার কাছে প্রথমে স্পেশাল। বাহ রে বাহ, মিস্টার বাঁধন বা আর কি সিনেমা দেখাবেন। ওই আকাশ, চুপ করো, তুই একটা নাটকবাদ। আচ্ছা রাখি, তুমি এখন কি সবাইকে ট্রিট দিবে সত্যি? আরে ওদের কথা বাদ দাও তো, আসলে আব্বু যাওয়ার সময় কিছু টাকা দিয়েছিল আর ওদেরকে বলেছিল কিছু খাওয়ানোর জন্য, তাই ভাবলাম যে খাইয়ে দোয়া নিব। তুমি একদম ঠিক বলেছ। ঠিক আছে চলো, তোদেরকে খাইয়ে আমরা না হয় একা কিছুক্ষণ গল্প করব, তোমরা সাথে আমার কিছু কথা আছে। আজকে আমাদের সাথে কেউ কথা বলবে না রে, বুঝলি আকাশ? হ বন্ধু, আজকে আমরা অন্য কারো মতো না বলে। শালা তোরা ফাজলামি বাদ দে, এখন চল তোরা কি খাবি। কথাটা বলে আমরা তিনজন রেস্টুরেন্টে চলে যাই। এরপর যারা যে যার মতো নিজেরা নিজেদের মতো অর্ডার দিতে লাগলো। আমি বসে রইলাম। খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজন ক্লাসের জায়গায় চলে গেল, আর শ্রাবণী আমার হাত ধরে ক্যাম্পাসের ভিতর নিয়ে গেল। ক্যাম্পাসের ভেতরে বসার জন্য একটা সিট আছে, ওখানে গিয়ে দুজন একসাথে বসলাম। তখনই শ্রাবণী বলে ওঠে, আজকের দিনটা কেমন সুন্দর তাই না? আমার কাছে আজকে সকালটা খুব ভালো লেগেছে, কারণ আমি তোমার সাথে দেখা করতে পারবো তার জন্য। ও তাই বুঝি? তুমি বুঝি আমার সাথে কথা বলতে পারলে তোমার দিনটা এমন ভালো যায়? তুমি জানো, আমি প্রথমে ভেবেছিলাম তোমার সাথে কথাই বলবো না, কিন্তু পরে আমার মন বদলে গিয়েছে, কারণ তোমার সাথে আমি কখনো রাগ করে থাকতেই পারি না। তোমার সাথে রাগ করার কারণ হচ্ছে গিয়ে তুমি আমার একটা ফোন ধরোনি। আজকের মতো আমাদের ক্লাসটা শুরু হয়ে যায়, তাই আমরা দুজন ক্লাসে যাই। ক্লাসটা শেষ করে বের হয়ে আবার দুজন গল্প করছিলাম, তখনই ফোনটা বেজে ওঠে। নাম্বারটা চিনলাম না, তাই রিসিভ করা হয়নি। তখনই আবার কল আসা শুরু করে। এভাবে প্রায় অনেকগুলো কল আসতে লাগলো, একটা কলও ধরিনি। শেষে দেখলাম আব্বু কল করেছে, তাই ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আব্বু রাগী গলায় বলে উঠল, কিরে তোর হয়েছেটা কি? তোকে নুসরাত কতগুলো কল করেছে, তুই একটা কলও ধরছিস না কেন? আমি ফোন করছি, ফোন ধরছিস না, কোথায় আছিস? কখন তোর ছুটি হয়েছে, এখনো বাসায় ফিরিসনি কেন? আব্বু রেগে কথাগুলো বলছিল। আমি ভয়ে কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না, কারণ এমনিতেও ছুটি অনেক আগেই হয়েছে। আমি তো শুধু সবার সাথে গল্প করতে করতে আর বুঝতেই পারলাম না যে কখন দুপুর 3টা বেজে গেছে। আব্বু আসলে আজকে একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই দেরি হয়ে গেছে, আমি আসতেছি, কথাটা বলে কলটা কেটে দেই। তখনই আমাকে কল কাটতে দেখে শ্রাবণী বলে ওঠে, কে কল করেছে? কোনো সমস্যা নাকি? এমন দুশ্চিন্তা মুখ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা? শ্রাবণীর কথায় আমার ঘোর কাটে, কারণ এত সময় ধরে শুধু আমি নুসরাতের কথাই ভাবছিলাম। তখনই শ্রাবণীর কথা আমি ঠিক না, আসলে আব্বু কল করেছে, কি একটা বিশেষ কাজের জন্য আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে।
তাই আমাকে এখন বাসা যেতে হবে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু পৌঁছে দাও। তোমার বাসার সামনেই তো আমার বাসা, একটু সময় পর তো আমি এমনিতেই বাসায় যেতাম। এটা ঠিক যে শ্রাবণীর বাসা আমাদের বাসার সামনে, আর আমার যখন বিয়ে হয়েছিল তখন শ্রাবণীর বাসা ছিল না, ও ঘুরতে গিয়েছিল ওর বান্ধবীদের সাথে। আমাকে বলেছে অনেকবার, কিন্তু আমি অসুস্থতার বাহানা দিয়ে ওকে বারণ করে দিয়েছি। কি আর করার, বাধ্য হয়ে শ্রাবণীকে বাইকে উঠিয়ে আমি ওর বাসার সামনে পৌঁছে দিতে যাব, তখনই আব্বুর কল। হ্যাঁ আব্বু বলো, আমি তো বাসায় এসেছি, আর মাত্র 10 মিনিট লাগবে। আরে আমি আর তোর আম্মু আমরা ভাবতেছি কিছুদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি, আর তুই আর নুসরাত কিছুদিন বাড়ির দেখাশোনা কর। তোমাদেরকে ছেড়ে আমি বাসায় একা কি করে থাকবো? এখন তোমরা কোথায় আছো? বোকার মতো কথা বলিস কেন রাকিব? তুই একা আছিস কেন? তোর দেখাশোনা করার জন্য নুসরাত আছে না? তাই বলে তোমরা এখন গ্রামে চলে যাবে? এখন তোমরা কোথায়? আমি আর তোর আম্মু দুজন বের হচ্ছি। আমরা গাড়িতে এখন বর্তমানে বাসা থেকে বের হয়ে গিয়েছি। তুই বাসায় যা, তোর জন্য বসে আছে। নুসরাত এখনো খায়নি। কি আর বলবো, আব্বু আম্মু চলে গিয়েছে। আমি বাইকটা স্টার্ট দিলাম, আর পেছনে বসে আছে শ্রাবণী। আমি বাসার সামনে আসতেই শ্রাবণীকে নামিয়ে দিয়ে বলে উঠলাম, শ্রাবণী তাহলে তুমি এখান থেকে চলে যাও, আমি তাহলে বাসায় যাচ্ছি। বাইকের শব্দ শুনে আমি নিচে এসে দাঁড়ালাম। দেখলাম একটা মেয়ে তার বাইকে বসে আছে। এটা দেখার পর আমার যেন বুকটাই কেঁপে উঠলো। আমি যেন এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটাকে দেখার পর আমার শরীরের মধ্যে যেন 400 ভোল্টের শক খেলো। আমার বুকটা নিজের অজান্তেই চিনচিন করে ব্যথা করতে লাগলো। কি করব কিছুই বুঝতেছি না। আমার শরীরটা পুরোপুরো জ্বলে যাচ্ছে এসব দেখে। শ্রাবণীকে বাইক থেকে নামাতে হঠাৎ করে শ্রাবণী এমন একটা কাণ্ড করবে আমি কখনো ভাবতেও পারিনি। শ্রাবণী আমার ঠোঁটটা তার নিজের ঠোঁটের দখল করে নেয়। আমি শ্রাবণীকে যখনই ছড়িয়ে দেব তখনই বিদ্যুতের মতো কেউ এসে শ্রাবণীকে আমার থেকে আলাদা করে। তোর সাহস কি করে হয় তুই রাকিবের গায়ে কিস করিস? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আমি তোকে ভালোবাসি, তোকে কিস করব নাকি করব তা আমি তোকে বলবো নাকি? শ্রাবণী কথাটা বলে যখন নুসরাতের গায়ে হাত দেবে তখনই নুসরাত ওর হাতটা ধরে। তুই আমার স্বামীর শরীর স্পর্শ করবি, তার উপর আবার কথা বলছিস? শ্রাবণী যে এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ও করুণ চোখে আমার দিকে তাকিয়ে পানি ফেলতে লাগলো। ও যেন নিজের চোখকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তখন শ্রাবণী আমার হাতটা ধরে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই মেয়েটা এইসব বলছে রাকিব, ও কি পাগল হয়ে গিয়েছে? আমি তোমাকে ভালোবাসি রাকিব। শ্রাবণী কথাটা বলতে যখনই আবার ঠাস করে একটা থাপ্পড় দেবে নুসরাত, তখন আমি ওর হাতটা ধরে ফেলি। নুসরাতকে একটা ঠাস করে থাপ্পড় আমি বসিয়ে দিই আর বলে ওঠি, তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? হয়তোবা না বুঝে আমার সাথে এমন একটা কাণ্ড করেছে, তাই বলে তুমি ওর সাথে এমন ব্যবহার করবে? রাকিব, তুমি আমার গায়ে হাত তুলেছো? এটা আমি তোমার থেকে আশা করিনি। নুসরাত কথাটা বলে কান্না করতে করতে ওখান থেকে বাজার ভিতরে ঢুকে যায়। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম, আর পেছন ফিরে দেখলাম যে শ্রাবণী কান্না করছে। আমি শ্রাবণীর কাছে গিয়ে বললাম, শ্রাবণী, ওর পক্ষ থেকে আমি তোমাকে সরি বলছি। আসলে সত্যি আমি তোমাকে এটা বলিনি, কারণ আমি জানি তুমি আমাকে মনে মনে ভালোবাসো। এটা আমি বেশ বুঝতে পেরেছি, বলিনি। আর হ্যাঁ, এটা সত্য, আমার চাচাতো বোন নুসরাতের সাথে আমার বিয়ে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রাকিব, সত্যি বলতে আমি তোমাকে মনে প্রাণে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বিধায় আমি তোমাকে কখনো ওই কথাটা বলতে পারিনি। সত্যিই আমি তোমাকে ভালোবাসি অনেক, তোমাকে এতটা ভালোবাসি যে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি বিশ্বাস করো। প্রথম দেখে তোমাকে যখন দেখি, এই প্রথম দেখায় তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি ক্লাসের টপ, তারপরও আমার মধ্যে এমন কোনো ভাব নেই তোমার প্রতি। কেমন জানি না একটা দুর্বলতা আমার বরাবরই কাজ করতো। আমি তোমাকে ভালোবাসি সত্যিই মন থেকে, কিন্তু আমি কখনো বলতে পারিনি। হয়তোবা এই না বলার কারণে আজকে তুমি অন্য কারো হয়ে গিয়েছো। আমি শ্রাবণীকে বোঝাতে লাগলাম। তখনই হঠাৎ করে শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওকে বুঝিয়ে ওর বাসায় ফিরিয়ে দিয়ে আসলাম। এরপরে আমি বাসায় প্রবেশ করলাম। বাসায় প্রবেশ করতে দেখি যে বাসার মধ্যে সবকিছু এলোমেলো, আর যে সবকিছু ভাঙা অবস্থায় পড়ে আছে। রুমের ভিতর প্রবেশ করে দেখি সবকিছু পড়ে আছে। মনে হয় নুসরাত সবকিছু ফেলে রেখেছে, কিন্তু পুরো বাড়ি ধরে নুসরাতকে খুঁজে পাচ্ছিলাম না।
হঠাৎ করে পড়ে থাকা একটা চিরকুট খুঁজে পেলাম, তাই আমি হাতে নিয়ে ওই চিরকুটটা খুলে দেখি, যা লেখা আছে। রাকিব, তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি। আমি সত্যি বলতে তোমাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবেসেছি, কিন্তু তুমি অন্য একটা মেয়ের জন্য আমার সাথে, আমি এটা ভাবতেও পারিনি। তোমার সাথে যখন ছোটবেলায় আমি খেলা করতাম, তখন আমি অন্য কাউকে তোমাকে দিতাম না, কারণ আমি তোমার সাথেই থাকতে পছন্দ করতাম। এটা সত্য যে আমি যখন ছোটবেলায় নুসরাত আপুর সাথে একসাথে খেলাধুলা করতাম, তখন অন্য বাসার কেউ বা কোনো মেয়ে যদি আমার সাথে কথা বলতে আসো, নুসরাত আপু ওকে কখনোই আমার সাথে একসাথে খেলতে দিত না। উনি যে আমাকে এতটা ছোটবেলা থেকে ভালোবাসতো আমি কখনো টেরই পাইনি। রাকিব, তুমি জানো না আমি তোমাকে মন থেকে কতটা ভালোবাসি। তোমাকে আমি বোঝাতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি বিধায় তুমি আমাকে এতটা কষ্ট দাও। তুমি জানো আমি কেন তোমার সাথে এমনভাবে কথা বলতাম? কারণ একটাই, তুমি যদি আমার প্রতি কোনোভাবে দুর্বল হয়ে যাও, তাহলে তোমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আমি চাইনি যে আমার জন্য তোমার পড়াশোনার কোনো ক্ষতি হোক। আমি চেয়েছি তোমার পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে আমি নিজেই তোমাকে বিয়ে করব। আমি তোমার থেকে সিনিয়র, আমি জানি, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি তোমার থেকে বড়, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে আমার করে আপন করে রাখবো। আমি তোমাকে নিজের করে ভালোবাসবো। আমি জানি আমার ভালোবাসা পেয়ে তুমি কখনো অসুখী হবে না, কিন্তু কিন্তু আজকে আমি যা দেখেছি তা দেখার পর আমার আমার আর বুঝতে বাকি রইল না যে সত্যি তুমি অন্য কাউকে ভালোবাসো। তোমার অনিচ্ছাকৃত সত্ত্বেও আমি তোমাকে বিয়ে করেছি, এটা একদমই ঠিক না। তোমার পছন্দটা আমার জানা দরকার ছিল, কিন্তু আমি তা না জেনে তোমাকে বিয়ে করে ফেলেছি। তুমি তুমি ওই মেয়েটাকে নিয়ে সুখে দেখো। আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। আমি তোমাকে বিবর্তন পাঠিয়ে দেব। তুমি ভালো থেকো ওই মেয়েটার সাথে। আমি চলে যাচ্ছি রাকিব। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম, কিন্তু এতটা কষ্ট যে নুসরাতকে দেব কখনো ভাবতেই পারিনি। চিরকুটটা আমি পাশে রেখে দৌড়ে চলে যাই। নিজের রুমে গিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে আমি হঠাৎ করে দেখি চাচা কল। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে চাচা বলে ওঠে, বাবা রাকিব, তোমার সাথে কি নুকতাতের কিছু হয়েছে নাকি? আসার পর থেকে কিছু খাচ্ছে না, আরো একা একা চলে এসেছে। জিজ্ঞেস করলাম, কিছুই বলছে না। আর তোমার আব্বু আম্মু তো গ্রামে গিয়েছে, তাই না? আমি চাচার কথায় হ্যাঁ বললাম। চাচা আবারও বলতে শুরু করলো, জানো তো বাবা, মেয়েটা আমার একমাত্র আদরের মেয়ে। ও যখন যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, সবসময় আদরে রেখেছি। তাই মেয়েটার মেজাজ এবং কি রাগটাও এতটা ভয়ঙ্কর। ও যখন রেগে যায় তখন বাড়ির সবকিছু ভাঙচুর করতে থাকে, ঘরে কিছুই রাখে না। ওর জন্য প্রতি সপ্তাহে আমাকে নতুন জিনিস গড়াতে হতো। তোমাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি, তুমি অনেক শান্ত স্বভাবের একটা ছেলে, আর তোমাকে আমি অনেক পছন্দ করি। নিজের ছেলের থেকেও অনেক অনেক বেশি তোমাকে পছন্দ করি। আমি জানি তুমি অনেক ভালো। যখন তোমার কথা আমাকে বলেছিল তখন আমি অনেক খুশি হয়েছি। আমি মন থেকে মেনে নিয়েছি তোমাদের সম্পর্কটা। তাই আমি নিজে বিয়ের কথাটা তোমার বাবার সাথে বলি। তোমার বাবা কখনো আমার কাছ থেকে কোনো অনুদান নিতে চায়নি। উনি চায় না যে আমি ভাই হয়ে ওনাকে সাহায্য করি। উনি নিজের কষ্টর দ্বারা যা পারে তাই নিজেই করতে চায়। আমার মেয়ে যখন তোমার কথা বলেছে আমি অনেক খুশি হয়েছি। তাই তোমার বাবা মিলে আমি তোমার রহমতে বিয়েটা ঠিক করি। আমি জানি বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু দেখো না বাবা, আমার মেয়েটা তোমার বাসা থেকে আসার পর থেকে কেমন জানি না রেগে আসে। কিছুই খাচ্ছে না, কিছু বললে বা জিজ্ঞেস করলে কিছু বলছেই না। বাড়ির যা কিছু আছে সবকিছু ভেঙে ফেলে দিয়েছে। বড় আব্বু, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। ওর কি হয়েছে আমি দেখছি, জানি না আমার উপরে কি জন্য যে দিয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি ভেঙে দেব। আমি জানি বাবা, তুমি ছাড়া ওর রাগ কেউ ভাঙাতে পারবে না, কারণ তুমি একমাত্র মানুষ যে ওকে নিজের চাইতে অনেক বেশি ভালোবাসে, আর আমি কখনোই ওর রাগ কন্ট্রোল করতে পারিনি। কথাটা বলে চাচা কলটা কেটে দেয়। এরপর আমি বাইকটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি প্রায় 10 মিনিট পর বাড়ির সামনে এসে পৌঁছালাম। তখনই চাচা কল করে বলল, বাবা রাকিব, তুমি কি আমাদের বাসায় চলে এসেছো? আর হ্যাঁ, আমি আর তোমার চাচি দুজনে একটু বেড়াতে গেলাম। তুমি আমার মেয়েটাকে মানিয়ে নিও। ও এখনো তো ও তোমার স্ত্রী, তাই তুমি তোমার মতো করে মানিয়ে নিও, ঠিক আছে বাবা? হ্যাঁ।
মানে বাসার মধ্যে আর কেউ নেই, সবাই চলে গেছে বেড়াতে। এখন তো জানি কোনোভাবেই নুসরাত দরজা খুলবে না, তাই কি করব জানি না। ভাবতেছি পাইপ বেয়ে ছাদের উপরে উঠবো নাকি। ছাদের এক প্রান্তে বসে আছি আর কল্পনা করতেছি সেই অতীতের ছোটবেলার কথাগুলো। আজ নিজের মনে গান গেয়ে যাচ্ছি, মুখে শুধু আমার প্রিয় মানুষটার একটি কথা। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ছোট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। এমনিতে রাত হয়ে গিয়েছে, বাইরের গার্ড আমাকে চেনে, তাই কেউ বাধা দেয়নি। আমি ভিতরে প্রবেশ করেছি, কিন্তু এখন মেন গেটে তো আর খুলবে না, তাই পাইপ বেয়ে ছাদে উঠবো। যেমন কথা তেমন কাজ। আমি ছাদে উঠতেই দেখি নুসরাত বসে আছে আর কান্না করছে। এক প্রান্তে নিজের মনে গান গেয়ে যাচ্ছে। আমি আমার আর প্রিয় মানুষটাকে কষ্ট দিতে চাই না। আসার সময় একটা রিং নিয়েছিলাম ডায়মন্ডের, যাই হোক খরচটা আমার শ্বশুর মশাই দিয়েছে। আমার শ্বশুরের জিনিস আমার বউ দেবে, সমস্যা তো কিছুই না যে নিজের জিনিস নিজের কাছে থাকলো। আমি যখন ওপরে লাফ দেই তখনই আমার শব্দ শুনে নুসরাত কেঁপে ওঠে, আর যখনই চিৎকার করবে তখনই আমার মুখটা চেপে ধরে। হঠাৎ করেই আমার বুকটা কেঁপে উঠল। পিছন ফিরে তাকাতেই কেউ এসে আমার মুখ চেপে ধরলো। আমি যখনই চিৎকার করব ভালোভাবে তাকাতেই মুখটা অচেনা না, আমার প্রিয় মানুষটা। এই চিৎকার করো না, আশেপাশের মানুষ জেগে গেলে পরে আমাকে চোর বলে অনেক কেলাবে। আপনি আপনি এখানে কি করে আসলেন? মেন গেট তো বন্ধ, আর আব্বু আম্মু কোথায় জানি বের হয়ে গেছে। আপনি কি করে আসলেন? কেন, উপরে যে পাইপটা আছে ওটাতে আমি উপরে উঠেছি। একটু রাগ হলো, যদি ওর কিছু হয়ে যেত, কিন্তু নিজের রাগটাকে কন্ট্রোল করে বোঝাচ্ছি যে নুসরাত, ও এখন তোর কেউ না, কেন অধিকার খাটাচ্ছিস? এরপরও মনকে শক্ত করে আমি বলে উঠি, আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি আপনি মুক্ত হয়ে যাবেন। আমি আপনার জীবনটা নষ্ট করতে চাই না, আপনি যাকে ভালোবাসেন তাকে পেয়ে যাবেন। হ্যাঁ, তার জন্যই তো আমার আশা। আমি যাকে ভালোবাসি তার কাছে তো আমি এসেছি। কথাটা বলে হাঁটু গেড়ে আমি সামনে রিংটা ধরে বলে উঠি, হাঁটু গেড়ে নুসরাতকে প্রপোজ করা। জানি নুসরাত তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি, কারণ তুমি আমার সিনিয়র। যদি তুমি অন্য কিছু ভাবো, তুমি আমার চাচাতো বোন। আমি চাই আমাদের সম্পর্কটা নষ্ট না হোক। ভালোবাসা কি জানি না, তবুও সেই ছোটবেলা থেকে আমি আমার সিনিয়র চাচাতো বোনটাকে ভালোবাসি। সত্যি তোমার দেখার পর ভালোবাসা নামক জিনিসটা বুঝতে শিখেছি। চাঁদের আলো নরম হয়ে তোমার চোখে খেলে যায়, হৃদয় আমার নিঃশব্দে শুধু তোমায় খুঁজে পায়। তোমার হাসি, তোমার কথা সবই লাগে যেন স্বপ্ন। জীবনের সব পথ আমি তোমার সাথে হেঁটে নিতে চাই মন ভরে। কবিতা নয়, গান নয়, তুমি নিজেই একটা কবিতা। তোমাকে চাই আমি নিঃসীম ভাবে। তুমি কি হবে আমার প্রিয়তমা? কথাটা শুনে নুসরাত কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, এত কষ্ট দিলে কেন আমাকে তাহলে? আমি আমার জান পাখিকে সব ভালোবাসা দিয়ে সব কষ্ট বুঝিয়ে দেব। আমি রাকিবকে নিজের কবলে করিনি। 5 মিনিট পরে ছেড়ে দুজনেই হাঁপাতে থাকি। 1 মিনিট, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে ওই মেয়েটা? নুসরাত রেগে কথাটা বলল, তাই জড়িয়ে ধরে বললাম, আরে ওটা আমার শুধুমাত্র বন্ধু ছিল, ও আমাকে ভালোবাসে, আমি না। ওই দিন অজান্তে আমার কাণ্ড করে বসেছে ও। ও জানে না যে আমি তোমাকে বিয়ে করেছি। কথা দাও, আমি ছাড়া অন্য কোনো মেয়ের কাছে তুমি যাবে না। অন্য মেয়ের কাছে কি দূরের কথা, তুমি কোনো মেয়ে বন্ধুও রাখবে না। হ্যাঁ, কথা দিলাম আমার জান পাখি, তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবো না, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবো না। তুমি আমার প্রথম, তুমি এবং কি আমার শেষ। তাহলে তুমি এখন আমাকে কোলে করে নিয়ে রুমে যাও। কি? না, তুমি মোটা,
আমি মোটা? যা, লাগবে না। আমার জান পাখিটা কি রাগ করেছে? না। আমি নুসরাতকে জড়িয়ে ধরি আর কোলে নিয়ে রুমে যাব, তখন নুসরাত বলে, ছাড়ো আমাকে, আমি মোটা। তুমি আমার মোটো, অন্য কারো না। আমি আমার জানকে ডাকবো এমন মোটো করে। শয়তান বলে লুচু কোথাকার। কি আমি লুচো তাই না? আজ দেখাবো আমি কি করতে পারি। কথাটা বলে নুসরাতকে বিছানায় শুয়ে দিলাম। এরপর একটা ঘটনা ঘটিয়েও ফেললাম, তা না হয় অজানাই থাক। আমার আর নুসরাতের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন। আর কিছু চাই না ভাই, অনলি লাইক আর কমেন্ট করবেন। ভালো হোক মন্দ হোক, জাস্ট কমেন্ট করবেন। আর গল্পটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হ্যাভ ফান, খোদা হাফেজ।